দেখছেন কলকাতা টিভি গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি ভাস্বতী আর ভাস্বতীর সঙ্গে রয়েছি আমি জহিতা। বিহারের আরজেডি জেডিইউ জোট কার্যত শেষ। বিজেপির সঙ্গে জোটে যাওয়ার পথ পাকা। মুখ্যমন্ত্রীর পদ থেকে সম্ভবত ইস্তফা দেবেন নীতিশ কুমার। শনিবার এই জাতীয় রাজনীতিতে জল্পনাই চলছিল, তবে শনিবার কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাননি বিহারের মুখ্যমন্ত্রী। এই আবহে আজই বিহারের রাজনীতিতে হতে পারে বড়সড় পালাবদল। সকাল 10টায় দলের বিধায়কদের নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বৈঠকে সম্ভবত চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে বলে খবর পাওয়া যাচ্ছে। সূত্রের খবর, বিজেপি এবং জেডিইউর মধ্যে রফা চূড়ান্ত। নীতিশ কুমারের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহের। 2025 সাল পর্যন্ত বিহারের মসনদে মুখ্যমন্ত্রী থাকতে চান নিষেধ। बैठक बहुत सकारात्मक हुई। अलग अलग पहलुओं पे चर्चा हुई। हमारे पूरे विधानमंडल दल की बैठक थी। राष्ट्रीय अध्यक्ष लालू प्रसाद जी भी थे, डिप्टी सीएम साहब थे, प्रदेश अध्यक्ष जी थे, राष्ट्रीय प्रधान महासचिव थे और एक एक विधायक और विधान पार्षद। बैठक में समकालीन राजनीति में जो चल रहा है हर मुद्दे पे चर्चा हुई, चाहे राष्ट्रीय मुद्दे हो या राज्य के मुद्दे हो। उसके बाद चर्चा के पश्चात हर पहलू पे गंभीरता पूर्वक विश्लेषण के बाद राष्ट्रीय अध्यक्ष हमारे लालू प्रसाद जी को सब लोगों ने हाथ उठाकर अधिकृत किया। आज कल जो भी निर्णय आप संदर्भ में होगा उसके लिए उन्हें अधिकृत किया गया। बैठक में सीधे तौर पे हमारे राष्ट्रीय अध्यक्ष को अधिकृत किया गया है और राष्ट्र तमाम विकल्प जो देश और दुनिया में है उसके संदर्भ में। রবিবার ফের বঙ্গে ন্যায়যাত্রা শুরু করছেন রাহুল গান্ধী। এই আবহে জোট ধর্ম শিরোধার্য করে সুর নরম কংগ্রেসের হাইকমান্ডের। মমতাকে ন্যায়যাত্রায় আমন্ত্রণ জয়রাম রমেশের। গান্ধী পরিবারের সঙ্গে সুসম্পর্কের কথা স্মরণ করিয়ে মমতাকে চিঠি খার্গের। মমতায় সুর নরম কংগ্রেসের, আসরে হাইকমান্ড। মমতাকে ন্যায়যাত্রায় আমন্ত্রণ, খার্গের চিঠি মমতাকে। অসম থেকে বাংলা ঢুকতেই হোঁচট খেয়েছে রাহুলের ন্যায়যাত্রা। রাহুলের রুটে প্ল্যাকার্ড হাতে ভিড়, প্ল্যাকার্ডে লেখা বাংলায় মমতা একাই 100। ন্যায়যাত্রা নিয়ে রাহুল বাংলায় পৌঁছানোর আগে একলা চলোর বার্তা দেন মমতা। বাংলায় ইন্ডিয়া জোটের অর্থ তৃণমূল কংগ্রেস, স্পষ্ট বার্তা তৃণমূল নেত্রীর। বাংলায় জোটের জন্য অধীর চৌধুরীকেই কাঠগড়ায় তোলে তৃণমূল। কংগ্রেস আর সিপিএম এর যদি বিন্দুমাত্র লজ্জা বলে কিছু থাকে, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর তাদের কথা বলা উচিত নয়। কারণ তৃণমূল তো একাই বিজেপিকে হারিয়ে সরকার গঠন করেছে। কোথায় ছিল কংগ্রেস, কোথায় ছিল সিপিএম? মমতাও জানিয়ে দেন খার্গের কোনো ফোন তিনি পাননি, ন্যায়যাত্রার আমন্ত্রণও করা হয়নি। এরকম একটা রাজনৈতিক পরিস্থিতিতে রবিবার থেকে ফের শুরু ন্যায়যাত্রা। তার 24 ঘন্টা আগে সুর নরম হাত শিবিরের। We are also determined to fight the BJP. Now, different voices are being heard, but I think ultimately what the Congress president and the West Bengal chief minister will talk to each other and arrive at, right now we are trying to resume the Bharat Jodo Nyaya Yatra tomorrow. শুধু জয়রাম রমেশ নন, ন্যায়যাত্রা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন খোদ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। চিঠিতে রাহুলের নিরাপত্তার প্রসঙ্গ টেনে উদ্বেগের কথা বলেছেন খার্গে। পশ্চিমবঙ্গে যাতে নির্বিঘ্নে নিরাপদে ন্যায়যাত্রা করা যায়, চিঠিতে সে কথা লিখেছেন। প্রয়োজনীয় পদক্ষেপের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন জানিয়েছেন খার্গে। জোট কাটাতে চিঠিতে গান্ধীর পরিবারের সঙ্গে মমতার সুসম্পর্কের কথাও উল্লেখ করেন প্রবীণ কংগ্রেস সভাপতি। ইন্ডিয়া জোটকে সুষ্ঠুভাবে রাখার কাজে মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেস নেতৃত্ব সময় দেন। তাদের দলটাকে অটুট রাখার কাজে এখানে ভারত জোড়ো বলে রাহুল রাস্তায় নামবেন, আর ওখানে ওই মিলিন্দ দেওরা কংগ্রেস ছেড়ে অন্য দলে চলে যাবেন। তো এই ঘর সামলানোর কাজটায় যদি বেশি সময় দেন, তাহলে মনে হয় মল্লিকার্জুন খাড়গে তাঁর এবং জোটের বেশি উপকার করবেন। এই আবহে রবি থেকে বঙ্গে রাহুলের ফের ন্যায়যাত্রা ও এই ন্যায়যাত্রা ঘিরে যাবতীয় পরিস্থিতির দিকে নজর সকলের। কলকাতা টিভি।
অন্যদিকে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় পোস্টার কাট আউট ছেঁড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধূপগুড়ি ফ্লেক্স ছেঁড়ার প্রতিবাদে রাস্তায় নামলো জেলা কংগ্রেস নেতৃত্ব। রবিবার জলপাইগুড়ি জেলাতে আসছেন রাহুল গান্ধী। পূর্বের কর্মসূচি অনুযায়ী রাহুল গান্ধীর ন্যায় যাত্রা ফালাকাটা থেকে ধূপগুড়ি ময়নাগুড়ি হয়ে জলপাইগুড়িতে আসার কথা ছিল, কিন্তু ন্যায় যাত্রার আগে ধূপগুড়ি, ময়নাগুড়ি এবং ফালাকাটায় সফরসূচি বাতিল হয়েছে। তার আগে ধূপগুড়ি শহর জুড়ে বিভিন্ন জায়গাতে লাগানো হয়েছে পোস্টার, ব্যানার। সেই ফ্লেক্স ছেঁড়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস। এদিন জেলা কংগ্রেস অফিস থেকে কোতোয়ালি থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস নেতারা। অভিযোগের তীর তৃণমূলের দিকে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। রাহুল গান্ধী যাবে পোস্টার যেগুলো লাগানো হয়েছে দলীয়ভাবে, সেটা সঠিক। যারা এই কাজটার সঙ্গে যুক্ত আছে তৃণমূল কংগ্রেস সেই মানুষগুলোকে প্রশ্রয় দেয় না, এবং যারা করছে এটা সঠিক কাজ না। যে কোনো রাজনৈতিক দলের ব্যানার ফেস্টুন থাকতে পারে, যারা লাগাবে সেই প্রোগ্রামটা হওয়ার পরে তারাই সরিয়ে দেবে, এটাই হচ্ছে নিয়ম। বিজেপিতে যোগদান করতে চলেছেন তমলুকের তৃণমূল সাংসদ তথা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। 28শে জানুয়ারি বঙ্গ সফরে আসার কথা ছিল, তবে সেই বঙ্গ সফর আপাতত স্থগিত রাখা হয়েছে। সেই কারণে প্রশ্নের মুখে 29শে জানুয়ারি পূর্ব মেদিনীপুরের মেচেদার বৈঠক। ইতিমধ্যে প্রস্তুতি পর্ব প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল। যে মাঠে অমিত শাহ সভা করবেন সে মাঠ প্রস্তুত, মঞ্চ তৈরি সহ হেলিপ্যাড ময়দান প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। কিন্তু বিজেপির নেতৃত্বের কাছে হঠাৎ খবর আসে স্থগিত করা হয়েছে অমিত শাহর এই সভা। ফলে দিব্যেন্দু অধিকারী কোথায় বিজেপিতে যোগদান করবেন সেই নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। যদিও দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন সময় কথা বলবে। ওনার অফিস থেকে জানানো হয়েছে 29 তারিখে যে ওনার সভা এবং পশ্চিমবঙ্গে যে প্রবাস 28 তারিখ রাত থেকে ছিল তা আপাতত স্থগিত হয়েছে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এখন দিল্লিতে এবং ন্যাশনাল রাজনীতিতে অনেক ঘটনা ঘটছে, আপনারা জানেন। সেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে সম্ভবত আমরা আন্দাজ করছি সম্ভবত মাননীয় গৃহমন্ত্রীর যে প্রবাস, সেই প্রবাস আপাতত স্থগিত রেখেছে। খুবই দুর্ভাগ্যের এবং পরিতাপের বিষয়। কী কারণ হচ্ছে আমরা কিছুই জানতে পারছি না এখনও পর্যন্ত, তবে আমরা ঊর্ধ্বতন নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছি। আশা করি আমরা জানতে পারবো খুব দ্রুত কী কারণের জন্য সব পোস্টপোন হচ্ছে। প্রথমত যে কোনো রাজনৈতিক দল তার টার্গেট সেট করতে পারে, সেটা 200 পার যেমন ছিল, কিংবা তারপর কি হয়েছে সেটা আলাদা। আর এখন 42-এর ক্ষেত্রে কি সেট করতে চায় করতে পারে, এটা তাদের প্রেরোগেটিভ, তাদের স্ট্র্যাটেজি থাকতেই পারে। এখন তিনি এখানে কেন আসেননি সেইগুলো নিয়েও আমাদের বক্তব্য। আমরা এই যে সংখ্যা, এই সংখ্যার পিছনে আছে মানুষ, ওই মানুষকে দেখাশোনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে 42টা সিটকে যদি 42 সিট যারা দেখছেন তারা সিট দেখছেন, কিন্তু এই সিটের পিছনে যে জনসংখ্যা এবং মানুষ রয়েছে তার দিকে নজর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। ফের বিস্ফোরক অনুপম হাজরা। বঙ্গ বিজেপি নেতারা চোর তোলাবাজ। বিজেপি নেতাদের সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করি, তাই আমাকে পদ নিরাপত্তা হারাতে হয়েছে বলে মন্তব্য অনুপম হাজরার। পাশাপাশি বুথ স্তরে বিজেপির কোনো সংগঠন নেই বলে বিস্ফোরক তিনি। অনুপম হাজরা আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম দা, হিমালয় থেকে ফিরে এলেন, বিজেপি নেতারা কি এখনো সেই সিন্ডিকেট রাজ চালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে? হ্যাঁ, এ বন্ধ হবে না। কারণ ব্যাপারটা হচ্ছে যে সিন্ডিকেটের এগেনস্টে আঙুল তুলেছিলাম, আলটিমেটলি দেখা গেল যে সিন্ডিকেটের লোকগুলোকে না সরিয়ে আমাকে সরানো হলো। তার মানে এটা পরিষ্কার হলো যে বঙ্গ বিজেপিতে যে এই সিন্ডিকেট চলবে বা এই দুর্নীতি চলবে বা পদ পয়সার মানে পয়সা নিয়ে পদ বিক্রি হবে, এই সমস্তগুলো চলবে। এই বিরুদ্ধে কিছু বলা যাবে না, এটাই প্রমাণ হয়। আর এটাও প্রমাণ হয় আমাকে সরাবার ফলে যে কোণঠাসা মানুষগুলোকে, বঞ্চিত মানুষগুলো যারা ধরুন অন্ধ মোদিভক্ত, যারা আদি বিজেপি, তারা যাতে মাঠে নামে সেই জন্য আমি তাদেরকে উদ্বুদ্ধ করে 8টা-9টা জেলাতে ভিজিট করেছিলাম। তো এটা থেকে এটাও প্রমাণিত হয় আমাকে সরাবার ফলে যে ওই মানুষগুলোকে, কোণঠাসাগুলোকে কোণঠাসায় থাকতে দাও, আদি বিজেপিকে ঘরে বসে থাকতে দাও। যার জন্য আমাকে আমার মানে বিভিন্ন জেলায় যাওয়াটাকে কন্ট্রোল করার জন্য আমাকে পদ থেকে সরানো হলো। এই কাজগুলোর জন্য যেহেতু মোদিজি সবসময় স্বচ্ছতার কথা বলেন এবং ওনাকে দেখেই এক কথায় বিজেপিটা করি, খুব পরিষ্কার কথা, উনি আমার আইডল। তো যেখানে দেখা যাচ্ছে যে উনি একদিকে স্বচ্ছতার কথা বলছেন আর এদিকে জেলা স্তরে সব চোর চিটিং বা জেলা সভাপতিগুলোকে বসিয়ে রেখেছে, যারা একটা এখনো অবধি বুথ কমিটি গঠন করতে পারে না ঠিক মতো, এবং অথচ কাগজে কলমে তারা ম্যানিপুলেটেড রিপোর্ট দেয়। তো আমার মনে হয়েছিল যে পরিবারের কর্তা স্বচ্ছতার কথা বলেন,
যে পরিবারের কর্তা দুর্নীতিমুক্ত রাজনীতির কথা বলেন, তার আদর্শে যেহেতু আমি অনুপ্রাণিত, সেই জন্য আমার মনে হয়েছিল যে এইগুলোর এগেনস্টে আওয়াজ তোলা দরকার। যত কমপ্লেন বঙ্গ বিজেপিকে নিয়ে, কারণ এখানে একটা অদ্ভুত সিন্ডিকেট চলে, এখানে টাকা পয়সার পরিবর্তে পদের রফা হয়, অযোগ্য লোককে পদে বসানো হয় যাদের সংগঠন নেই, এবং তাদের বিরুদ্ধে আবার আওয়াজ তুললে আমাকে পদ থেকে সরানো হয়। তো এই সিন্ডিকেট চলতে থাকলে পশ্চিমবঙ্গে বিজেপি কোনোদিনই ক্ষমতায় আসতে পারবে না। কারণ শুধুমাত্র রাম মন্দির এবং মোদিজির ছবি বারবার নির্বাচনের সামনে এসেই যদি ভোট জিততে হয়, তাহলে আপনি যাদেরকে সংগঠনের মাথায় রেখেছেন তাদের ভূমিকাটা কোথায়, এই তো প্রশ্ন উঠেই যায়। বিজেপিতে যারা প্রার্থী হয় তারা মূলত জেতার জন্য নয়, তারা যে ফান্ড আসে সেটাকে আত্মসাৎ করার জন্য, এবং সেই টাকা ফিক্সড ডিপোজিট করে দেয়। এটা কি বলছেন? না, আমি সব প্রার্থী তো তা নয়, আমি বলেছি বেশ কিছু লোকজন আছে। সবাইকে এই ক্যাটাগরিতে ফেলা ভুল হবে, আমি কখনোই বলিনি যে সবাই তাই করে। কিছু লোকজন আছে যারা ভোটে দাঁড়াবো, তাদের উদ্দেশ্যটাই হচ্ছে পার্টি ফান্ডটা নেব, ইলেকশনের জন্য যে ফান্ড আছে সেটা নেব, ক্যাম্পেনও ঠিকঠাক করার দরকার নেই, তৃণমূলের সঙ্গে একটা সেটিংও করে নেয়, তার ওই ফিক্সড ডিপোজিট হিসাবে ওই টাকাটা ইলেকশন ফান্ড থেকে যেটা আসে সেটা তিনি ফিক্সড ডিপোজিট করে দেন। অনুপম দা, আপনি তো ইচ্ছে প্রকাশ করেছেন যে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়ানোর, দল বিজেপি যদি আপনাকে টিকিট না দেয় কি করবেন? বললাম তো, যদি দল টিকিট দেয় খুব ভালো কথা, আর যদি দল টিকিট না দেয় সেটার জন্য যে কোনো একটা মানে মানুষের প্রতিনিধি হিসাবে গণতান্ত্রিক দেশে আপনি চাইলে আপনিও দাঁড়াতে পারেন ভোটে, আপনি দাঁড়িয়ে পড়বেন। সুকান্ত মজুমদার কতটা মার্কস দিবেন যেভাবে তারা সংগঠন থেকে এগিয়ে যাচ্ছে? 10-এ 2 দেবো। একেবারে আমরা কথা বলছিলাম অনুপম হাজরার সাথে, বিজেপি নেতা। তিনি বলছেন যে বঙ্গ বিজেপি যেভাবে চলছে তাতে আগামী দিন বঙ্গ বিজেপির নেতৃত্বের কাছে খুব সুখকর বা আনন্দের নয়, সেটা তিনি দিনের আলোর মতো পরিষ্কার করে দিলেন। বীরভূম থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি। কলকাতা হাইকোর্টে বিচারাধীন মেডিকেল সংরক্ষিত আসনে ভর্তির দুর্নীতি সংক্রান্ত সব মামলার বিচার প্রক্রিয়ায় সুপ্রিম স্থগিতাদেশ। হাইকোর্টে চলা 2 বিচারপতির নজিরবিহীন দ্বন্দ্বে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। স্থগিতাদেশ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 বিচারপতির বিশেষ বেঞ্চের। সোমবার মামলার পরবর্তী 2 বিচারপতির মেডিকেলে ভর্তি মামলা বিচার প্রক্রিয়ায় 2 বিচারপতির দ্বন্দ্ব মেডিকেলে ভর্তি মামলা বিচার প্রক্রিয়ায় সুপ্রিম স্থগিতাদেশ। গত 24 ও 25 জানুয়ারি মেডিকেলের সংরক্ষিত আসনে ভর্তি সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেনের মধ্যে শুরু হয় বেনজির দ্বন্দ্ব। এক নজরে দ্বন্দ্বের ঘটনাক্রম। হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু হতেই ভুয়ো জাতিগত শংসাপত্র দিয়ে মেডিকেলে ভর্তি হওয়া 14 জন প্রার্থীর হদিশ পায় রাজ্য পুলিশ। এমন আরও প্রার্থীর খোঁজ করতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশ চ্যালেঞ্জ হয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। স্থগিতাদেশ হয় ডিভিশন বেঞ্চে। বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন, সিঙ্গল বেঞ্চের রায়ের প্রতিলিপি এবং মেমোরেন্ডাম অফ অ্যাপেল বা আর্জি পত্র ছাড়া ডিভিশন বেঞ্চ কিভাবে আবেদন শুনল ও রায় দিল? একক বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশে ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশকে মান্যতা দেননি বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিঙ্গল বেঞ্চে বিচারপতি গঙ্গোপাধ্যায় বনাম অ্যাডভোকেট জেনারেলের নজিরবিহীন বিতর্ক, বিচারপতি সৌমেন সেন সম্পর্কে মন্তব্য ও ডিভিশন বেঞ্চের কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে রায়ের প্রতিলিপি পাঠান বিচারপতি গঙ্গোপাধ্যায়। রায়ের প্রতিলিপি দেওয়া হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকেও। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের এখতিয়ার থেকে শিক্ষা মামলা স্থানান্তরিত হয় কলকাতা হাইকোর্টে। শুক্রবার সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়। বিষয়টি নিয়ে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি BR গাভাই, বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি অনিরুদ্ধ বসুর বিশেষ বেঞ্চ গঠিত হয়। দ্বন্দ্বের বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে এলে দায়ের হয় স্বতঃপ্রণোদিত মামলা। পাশাপাশি ডিভিশন বেঞ্চের রায়কে নস্যাৎ করে দিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় রাজ্য। শনিবার সকালে শুরু হয় বিশেষ বেঞ্চে মামলার শুনানি। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি BR গাভাই, বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি অনিরুদ্ধ বসু। কপিল সিব্বল রাজ্যের আইনজীবী, তিনি বলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডিভিশন বেঞ্চের রায়কে অমান্য করে ফের নির্দেশিকা জারি করেছেন। আমরা সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছি। তুষার মেহতা সলিসিটর জেনারেল বলেন, বাড়ি ভাঙার মতো মেডিকেলে ভর্তি সংক্রান্ত দুর্নীতি বা শংসাপত্র জাল বিষয়টি এমন কোনো আর্জেন্ট বিষয় নয় যেখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের মৌখিক সওয়ালের ভিত্তিতে ডিভিশন বেঞ্চকে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করতে হবে। প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, এই বিশেষ বেঞ্চ অবশ্যই আপনাদের এই সকল বিষয়গুলি পরবর্তী শুনানির দিন বিচার প্রক্রিয়া চলার সময় গ্রহণ করবে। আদালতের নির্দেশ। প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন,
মেডিকেলে সংরক্ষিত আসনে ভর্তি সংক্রান্ত কলকাতা হাইকোর্টে বিচারাধীন সমস্ত মামলার বিচার প্রক্রিয়ার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হলো। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপরেই এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হলো। কলকাতা হাইকোর্টে যে সমস্ত আবেদনকারীরা মামলা দায়ের করেছিলেন তারা চাইলে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলায় সংযুক্ত হতে পারেন বা অংশগ্রহণ করতে পারেন। রাজ্য সরকার এবং কলকাতা হাইকোর্টের দায়ের করা মামলার আবেদনকারীদের নোটিশ জারি করতে হবে। সোমবার মামলার পরবর্তী শুনানি। দুই বিচারপতির বেনজির দ্বন্দ্বে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ। আইনজীবী মহলের মতে সাধারণ মানুষের কাছে বিচার বিভাগের প্রক্রিয়া নিয়ে সংশয় বাড়ল। কলকাতা টিভি। বিজেপি নেতাদের হাত পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি মালদার তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সের। বিজেপিকে নরখাদকের সঙ্গে তুলনা, গ্রামে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি মালতীপুরের বিধায়কের, পাল্টা বিজেপি। লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই শাসক বিরোধী তরজা সরগরম রাজ্য রাজনীতি। শনিবার হরিশ্চন্দ্রপুরের ভালুকা বাজারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে প্রতিবাদ সভা করে তৃণমূল। সেই সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হন মালতীপুরের তৃণমূল বিধায়ক তথা তৃণমূলের মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। এদিন প্রতিবাদ সভা থেকে সুর চড়ান আব্দুর রহিম বক্সি। গ্রামে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি থেকে জুতোর মালা পরানোর নিদান। আগাগোড়া রহিমের নিশানায় বিজেপি। মালদা উত্তরের বিজেপি সাংসদকে নিশানা করেন রহিম। বিজেপি সাংসদ এলাকায় এলে ব্যারিকেড তৈরির পরামর্শ দিলেন তিনি। বিজেপিরা পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে যে পশ্চিমবঙ্গটাকে কিভাবে শেষ করে দেওয়া যায় আর ভারতবর্ষের ক্ষমতায় টিকে থাকা যায়। জেনে রাখো বিজেপি বন্ধ, নরখাদকের দল, মানুষ হত্যাকারীর দল। নরখাদক যখন মানুষের রক্তের জন্য খা খা করে, বিজেপির ওই বড় নরখাদক আর কিছু দালাল বসেছে পশ্চিমবঙ্গের বুকে, যারা টিভিতে মুখ দেখায় বিরোধী দলানি হিসাবে। এরা সেই নরখাদক। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। অন্যান্য আরো খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।